এই এই পচা ছেলেটা, তুমি ওই লোকটাকে এইভাবে মারছো কেন? নিজের এক রাইভালকে বেধড়ক মারছিল গ্যাংস্টার আদিত্য। লোকটাকে নিচে ফেলে দিয়ে শ্যুট করার জন্য গান বের করতেই হঠাৎ পেছন থেকে মেয়েলি কণ্ঠে কেউ উপরোক্ত কথাটি বলে উঠল। আদিত্য তাড়াতাড়ি করে গানটা ব্লেজারের ভিতর লুকিয়ে ফেলল, যাতে সাধারণ মানুষ গান দেখে ভয় পেয়ে না যায়। এমন একটা সিচুয়েশন কোনো মেয়ের কণ্ঠ শুনে প্রচণ্ড বিরক্তি আর রাগ নিয়ে পিছনে ফিরে তাকালো আদিত্য। পিছনে ফিরতেই বড়সড় একটা ধাক্কা খেলো আদিত্য। ওর সামনে একটা 19 থেকে 20 বছরের মেয়ে কোমরে 2 হাত মুঠি করে রেখে ঠোঁট চেপে বাচ্চাদের মতো চোখ পাকিয়ে তাকিয়ে আছে। পরনে একটা পিঙ্ক ফ্রক, মাথায় চুল 2 দিকে উঁচু করে ঝুঁটি বাঁধা, কপালের উপর ছোট করে কাটা কিছু চুল পড়ে আছে। আদিত্যকে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি আবার শিশুসুলভভাবে বলে উঠল, কি হলো, কথা বলছো না কেন? তুমি ওই ভুঁড়িওয়ালা লোকটাকে এভাবে মারছিলে কেন? তুমি জানো না মারামারি করা পচা কাজ? আমার বাবা বলেছে। মেয়েটির কথায় আদিত্যের ঘোর কাটল। আদিত্য হঠাৎ আবিষ্কার করলো ও একটা মেয়ের দিকে এতক্ষণ তাকিয়েছিল। ব্রেনের হার্ড ডিস্কে সার্চ মেরে কোথাও খুঁজে পেল না যে শেষ কবে ও কোনো মেয়ের দিকে তাকিয়েছিল। না, রেজাল্ট 0। তাকানো তো দূরের কথা, আদিত্য কোনো মেয়ের দিকে চোখ তুলেও দেখছে কিনা সন্দেহ। মেয়ে মানুষ বলতে আদিত্যের কাছে চরম বিরক্তির কারণ ছাড়া আর কিছুই না। আদিত্যের ভাবনার মাঝে মেয়েটি আবারও বলে উঠল, কি হলো, কথা বলছো না কেন? তুমি কি বোবা নাকি? এবার একটু ভড়কে গেল আদিত্য, যার সামনে লোক চোখ তুলে তাকাতেও সাহস পায় না, সেখানে এই মেয়ে কখন থেকে বক বক করেই যাচ্ছে। আদিত্য কিছুটা রাগী কণ্ঠে বলে উঠল, হোয়াট? এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? তুমি চেনো আমাকে? মেয়েটি আদিত্যর উপর থেকে নিচ পর্যন্ত কিছুক্ষণ বিচক্ষণভাবে স্ক্যানিং করে নিল। তারপর থুতনিতে 2 আঙ্গুল রেখে কিছু একটা ভাবতে লাগলো। মেয়েটির কার্যকলাপ দেখে আদিত্য ভ্রুকুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে মেয়েটি কি করছে। মেয়েটি হঠাৎ উৎসাহ নিয়ে 2 হাতে তালি দিয়ে হাসি মুখে বলে উঠল, আরে হ্যাঁ, আমি চিনে গেছি তোমাকে। এখানে নিশ্চয়ই কোনো মুভি চলছে, আর তুমি হলে মুভির হিরো, তাই না? এতক্ষণ মার খাওয়া লোকটিকে ধরে রেখেছিল বিহান। মেয়েটির কথা শুনে হঠাৎ ফিক করে হেসে দিল। তবে আদিত্য চোখ গরম করে তাকানো দেখে সাথে সাথে হাসি বন্ধ হয়ে গেল। আদিত্য আবার মেয়েটার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, কি বলছো এসব? কিসের মুভি আর কিসের হিরো? আমাকে দেখে কি তোমার হিরো মনে হয়? মেয়েটি হাসি মুখে বলে উঠল, অবশ্যই, তোমাকে দেখতেও একদম ওই টিভির হিরোদের মতো লাগে, আর ওই হিরোদের মতো মারামারি করো। দেখেছো আমি কত ইন্টেলিজেন্ট? ঠিক ধরে ফেলেছি। আচ্ছা, আমি তোমাকে পচা বলেছি তার জন্য সরি। হ্যাঁ, হিরোরা তো ভিলেনকে মারবেই, তা না হলে কি আর মজা হবে নাকি? তুমি যাও, ওই ভুঁড়িওয়ালাকে আরো মারো, আমি দেখবো আর তালি বাজাবো। হ্যাঁ, অনেক মজা হবে। এত বড় মেয়ের এমন বাচ্চাদের মতো আচার আচরণ দেখে আদিত্য বুঝে গেল যে মেয়েটির মাথায় তার ছিঁড়া। গায়ে পায়ে বড় মেয়েটি মস্তিষ্ক থেকে এখনো বাচ্চাই আছে। আদিত্য মাথা ঘুরিয়ে ওর লোকদের ইশারা করতেই তারা মার খাওয়া লোকটিকে ধরে নিয়ে ওখান থেকে চলে গেল। আদিত্যের থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়েছিল বিহান। মেয়েটাকে এভাবে আদিত্যের সাথে কথা বলতে দেখে বিহান একটু ভয় পাচ্ছে। আদিত্যের যে রাগ, তার উপর এমন একটা সিচুয়েশনে মেয়েটা চলে এসেছে যেখানে আদি আগে থেকেই রেগে আছে। না জানি মেয়েটার কী অবস্থা করে, কিন্তু বিহানকে অবাক করে দিয়ে আদিত্য মেয়েটাকে রেখে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। 2 কদম যেয়ে পিছনের দিকে ঘাড় ঘুরিয়ে দেখে মেয়েটি কেমন ঠোঁট উল্টিয়ে মুখ ছোট করে দাঁড়িয়ে আছে। আদিত্য কেন যেন যেতে নিয়েও যেতে পারে না। আবারও মেয়েটির সামনে এসে জিজ্ঞেস করলো, এই মেয়ে, নাম কি তোমার? এখানে নির্জন জায়গায় একা একা কি করছো? তুমি জানো তোমার সাথে এখানে কত কিছু হতে পারে? মেয়েটি আবারও থুতনি দিয়ে 2 আঙ্গুল রেখে কিছু ভাবতে লাগলো। আদিত্য সেটা থেকে ভ্রু কুঁচকে বলল, কি হলো, উত্তর দাও। মেয়েটি বলে উঠল, ভাবছি তুমি এতগুলো প্রশ্ন করলে কোনটার উত্তর আগে দেব। আদিত্য একটু গলা খাকারি দিয়ে বলল, ঠিক আছে, আগে তোমার নাম বলো। কোন নামটা বলবো? আমার তো আবার অনেকগুলো নাম। বাবা আমাকে ডাকে মামুনি বলে, আম্মু ডাকে নুরিমা বলে,
নীলা ডাকে আপু বলে, তাহলে কোনটা বলবো? মেয়েটির কথা শুনে আদিত্য ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এ কার পাল্লায় পড়ল রে বাবা! অন্য সময় হলে তো মেয়েটাকে ফেলে চলে যেত এখান থেকে, যা খুশি হতো মেয়েটার, ওসব ধার ধরতো না আদিত্য। তবে আজ কেন যেন মেয়েটাকে ফেলে রেখে যেতে পারছে না। কেন পারছে না সে নিজেও জানে না। মাথায় শুধু একটা কথাই ঘুরছে, এমন একটা জনশূন্য জায়গায় একটা মেয়ের একা থাকাটা সেফ না। তারপরও মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা মেন্টালি আনস্টেবল। আদিত্য বলে উঠল। বাইরের মানুষ তোমাকে কি নামে ডাকে? মেয়েটি আবারও কিছুক্ষণ চিন্তা করে বলে উঠল। বাইরের মানুষ তো অনেকে অনেক কিছুই বলে, তবে বেশিরভাগ লোক নূর বলে ডাকে। আদিত্য বুঝতে পারলো মেয়েটির নাম তাহলে নূর। আদিত্য আবার জিজ্ঞেস করলো। এখানে একা একা কি করছো তুমি, আর কার সাথে এসছো? আমি তো আমার বেবিকে খুঁজতে এসেছি, আমার বেবিটা না হারিয়ে গিয়েছে। আদিত্য এবার রীতিমতো তাজ্জব বনে গেল, সাথে বিহানও ফ্রিতে তবদা খেয়ে গেল। কি বলে এই মেয়ে? এই মেয়ের আবার বেবিও আছে? যে নিজেই এখনো ডায়পার থেকে বের হয়নি, তার আবার বাচ্চাও আছে? আদিত্য বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো। তোমার বেবিও আছে? নূর বলে উঠল। হ্যাঁ আছে তো, কিন্তু হঠাৎ কোথায় যেন হারিয়ে গিয়েছে ওকেই খুঁজছিলাম। তখনই এক মুচলা আঙ্কেল আমার কাছে এসে বলল সে নাকি আমার বেবিকে দেখেছে, আমাকে তার সাথে এদিকে নিয়ে আসলো, আমাকে এখানে এনে বলল আমি যেন এখানেই থাকি, সে একটু পরেই আসছে। নূরের কথা আদিত্য ব্যাপারটা কিছু আঁচ করতে পারছে। আদিত্য সন্ধিয়ান চোখে তাকিয়ে বলল। কোথায় তোমার আঙ্কেল? নূর কিছু বলার আগে আদিত্য সামনে তাকিয়ে দেখলো নূরের পিছনের দিকে দিয়ে একটা লোক হেঁটে আসছে। আদিত্যের তাকানো দেখে নূরও পিছনে ফিরে তাকালো। লোকটাকে দেখে নূর হাসি মুখে সেই দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল। আরে এটাই তো সেই আঙ্কেল। এই আঙ্কেল এখন বলো আমার বেবি কোথায়? লোকটা কি বলবে? আদিত্যকে এখানে দেখে তার আত্মার পানি শুকিয়ে গেছে। আদিত্যকে সে চেনে, আর তার ক্ষমতা সম্পর্কেও জানা আছে। আদিত্য লোকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটা উত্তর দক্ষিণ না দেখে জানের ভয়ে ওখান থেকে পড়ি করে দৌড় লাগালো। লোকটা দৌড়ানো দেখে নূর ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। পিছন থেকে কয়েকবার জোরে জোরে ডাকলো, কিন্তু তার আগেই লোকটা পগার পার। লোকটার পালানো দেখে আদিত্য এবার 100% শিওর হয়ে গেল যে লোকটা নূরকে এখানে খারাপ মতলবে নিয়ে এসেছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে উঠল। এই মেয়ে, তোমার কি কমন সেন্স নেই? চেনা নেই জানা নেই একটা লোক তোমাকে নিয়ে এলো, আর তুমি তার সাথে ধে ধে করে চলে এলে। আর তোমার বাসার লোক চলে বা কেমন? তোমার মতো এমন তার ছেঁড়া মেয়েকে একা একা ছেড়ে দিল? নূর ঠোঁট উল্টিয়ে অভিমানী সুরে বলে উঠল। এই হিরো, আমাকে বকছো কেন? আমি কি ইচ্ছা করে এসেছি নাকি? আমার বেবিটা হারিয়ে গেল, তাই তো ওকে খুঁজতে এসেছি। আর বাসায় লোকজন জানলে না কিছু বলবে। আমি তো লুকিয়ে লুকিয়ে এসেছি, বাসায় লোক কেউ কিচ্ছু জানি না। জানলে ওরা কখনো আসতেই দিত না, তাহলে আমি আমার বেবিকে কিভাবে খুঁজতাম? হুম। আদিত্য চোখ বন্ধ করে নিজের রাগটাকে কন্ট্রোল করে নিয়ে বলে উঠল। আচ্ছা ঠিক আছে, তোমার বাসা কোথায় বলো? নূর যথাযথভাবেই বাচ্চাদের মতো করে বলে দিল। বাসা তো বাসাই আছে, বাসা আবার কই যাবে? আদিত্য দাঁত চেপিয়ে বলল। মানে তুমি কোথায় থাকো? আমি আমার বাসায় থাকি। বিহান অনেক কষ্টে নিজের হাসি চেপে রেখেছে। আদিত্যকে এমন উইয়ার্ড সিচুয়েশনে দেখে বিহানের ভীষণ মজা লাগছে। দ্য গ্রেট আদিত্য আজ একটা বাচ্চা মেয়ের কাছে ধরাশায়ী হয়ে পড়েছে। তবে একটা বিষয় দেখে ভীষণ অবাকও হচ্ছে যে আদিত্য কোনো মেয়েকে নিজের আশেপাশে সহ্যই করতে পারে না, সেই কিনা এই অপরিচিত মেয়েটার সাথে এতক্ষণ কথা বলছে, আবার তার সেফটির কথাও ভাবছে। সত্যি অবিশ্বাস্য। আবির এখানে থাকলে নিশ্চয়ই বলতো, মামা এটা তো পাতিহাঁস হয়ে গেল। বিহান গাড়ি চালাচ্ছে আর বিস্ময় নিয়ে বারবার আয়নার পেছনে সিটের দিকে তাকাচ্ছে। ওর এখনো বিশ্বাস হচ্ছে না আদিত্য সত্যি সত্যি ওই মেয়েটাকে নিজের সাথে নিয়ে এসেছে। এতটাও আশা করেনি বিহান। মেয়েরা আদিত্যের জন্য পাগল, তবে ওর রাগের কারণে কেউ ওর ধারে কাছেও এসে সাহস পায় না। যদিও আসে তাদের আদিত্য চরমভাবে অপমান করে দেয়। আর আজ কিনা এই মেয়েটাকে সোজা গাড়িতে নিজের পাশে বসিয়ে দিল। বিহানের মনে হচ্ছে ও দিবাস্বপ্ন দেখছে।
আদিত্য না চাইতো আর চোখে বারবার পাশে বসে থাকা চঞ্চল মেয়েটাকে দেখছে। মেয়েটা জানালার কাঁচ নামিয়ে মুখটা বের করে দিয়ে মুখে বাতাস লাগাচ্ছে আর একা একাই হেসে যাচ্ছে। ওর হাসির রিনিঝিনি শব্দ আদিত্যের ভেতরটাকে নাড়িয়ে দিচ্ছে। আদিত্য এবার সরাসরি নূরের দিকে তাকালো। ফর্সা নিষ্পাপ মুখটাতে যেন রাজ্যের মায়া ভর করেছে। আদিত্য এক ঝটকায় নিজের মাথাটা অন্যদিকে ঘুরিয়ে নিল। ওর কেন যেন মনে হচ্ছে ওই মুখটার দিকে বেশিক্ষণ তাকালে ওর কোনো সর্বনাশ হয়ে যাবে। তখন অনেক জিজ্ঞেস করার পরও মেয়েটার কাছ থেকে ওর বাসার লোকজনের কোনো ইনফরমেশন নিতে পারেনি। আর ওই অবস্থায় ওখানে মেয়েটাকে একা রেখেও আসতে পারছিল না। তাই অজ্ঞতা নূরকে নিয়েই নিজের সাথে নিয়ে আসলো আদিত্য। গাড়িতে উঠেও অনেকভাবে নূরের বাসার সম্পর্কে জানার চেষ্টা করেছে, কিন্তু মেয়েটা কিছুই বলতে পারে না। আদিত্যর ভাবনার মাঝে হঠাৎ মেয়েটা চিল্লিয়ে বলে উঠল। এই গাড়ি থামাও, গাড়ি থামাও। আদিত্য চমকে উঠে বলল, কেন, কি হয়েছে? তোমার বাসা কি এখানে কোথাও? নূর শুধু চিল্লিয়ে যাচ্ছে। অজ্ঞতা বিহান গাড়ি সাইড করে থামালো। গাড়ি থামাতেই নূর তাড়াহুড়ো করে দরজা খুলতে নিলেই আদিত্য বলে উঠল, আরে হয়েছেটা কি সেটা তো বলবে। এখানে নামছে না কেন? আরে আমার বেবি, আমার বেবি। আমার বেবি এখানে? নূর ততক্ষণে গাড়ির দরজা খুলে বেরিয়ে গেছে। আদিত্য দরজা খুলে বেরিয়ে নূরের পিছু পিছু গেল। রাস্তার পাশে নূরের কাছে গিয়ে দেখলো নূর নিচে বসে একটা সাদা বিড়াল ছানাকে কোলে নিয়ে আদর করছে। নূর বিড়াল ছানাকে কোলে নিয়ে আদিত্যকে দেখিয়ে হাসি মুখে বলে উঠল, দেখো দেখো হিরো, আমি আমার বেবিকে পেয়ে গেছি। আদিত্য ভ্রু কুঁচকে অবাক কণ্ঠে বলল। এটা তোমার বেবি? নূর ঘাড় কাজ করে বলল, হ্যাঁ, এটাই তো আমার বেবি। আমি ওকে কোথায় কোথায় খুঁজেছি, আরও এখানে ঘুরে বেড়াচ্ছে। আদিত্য আরও একবার তাজ্জব হয়ে গেল। ও কি ভেবেছিল আর কি বের হলো। হঠাৎ ওখানে একটা মেয়ে দৌড়ে এসে নূরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। একটু পরে নূরকে ছেড়ে দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপু, কোথায় চলে গিয়েছিলে তুমি? জানো, আমরা সবাই পাগলের মতো খুঁজেছি তোমাকে। মায়ের কাঁদতে কাঁদতে খারাপ অবস্থা হয়ে গেছে, বাবাও তোমার চিন্তায় অস্থির হয়ে গেছে। এভাবে একা একা বাড়ি থেকে কেন বের হয়েছো তুমি? নূর বলে উঠল, আরে বেবিটা হারিয়ে গিয়েছিল, ওকে খুঁজতেই তো বের হয়েছিলাম। তাই বললে তুমি একা একা বের হবে? আমাকে বললেই তো আমি খুঁজে দিতাম। তোমার যদি কিছু হয়ে যেত তখন? আরে কি হবে, আই এম এ বিগ গার্ল। এদের কথাবার্তার ভিতর এবার আদিত্য হালকা গলা খাকারি দিয়ে উঠে বলল। এক্সকিউজ মি, আপনি কি ওর বোন? নীলা মাথা ঝাঁকিয়ে বলল, জি, আমি ওর বোন। থ্যাংক গড, অ্যাট লাস্ট ওর ফ্যামিলি মেম্বার কাউকে পাওয়া গেল। জি, ঠিক বুঝতে পারলাম না, আপনি কে? আর আপুকে কিভাবে চিনেন? আদিত্য কিছু বলার আগে নূর প্রফুল্ল কণ্ঠে বলে উঠল, আরে নীলা, ওকে চিনলি না? ও হলো হিরো। এই হিরো, তুমি বলো না তুমি কত বড় হিরো। নীলা বুঝতে না পেরে বলল। মানে? আদিত্য বলে উঠল। আরে ওর কথা ধ্যান দিয়ে না, আমি আপনাকে সবটা বলছি। তারপর আদিত্য নীলাকে সবটা খুলে বলল। নীলা সবটা শুনে আদিত্যকে কৃতজ্ঞতার সহিত বলল, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব তা জানা নেই। আপনি জানেন না আপনি আমাদের উপর কত বড় উপকার করলেন। আপনার এই উপকার আমরা কখনো ভুলবো না। ইটস ওকে, এসবের প্রয়োজন নেই। এরপর থেকে আপনার ওর খেয়াল রাখবেন। আমি আসি। কথাটা বলেই আদিত্য এক পলক নূরের দিকে তাকালো। তারপর সানগ্লাসটা পরে নিয়ে গাড়ির দিকে চলে গেল। গাড়িতে বসতে হঠাৎ গাড়ির কাছে কেউ টোকা দিল। আদিত্য তাকিয়ে দেখলো নূর। আদিত্য দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে, কিছু বলবে? নূর একটা ডেয়ারি মিল্ক চকলেটের প্যাকেট আদিত্যর দিকে এগিয়ে দিয়ে সব সময়ের মতো হাসি মুখে বাচ্চাদের মতো করে বলল। তুমি না অনেক ভালো হিরো, এটা তোমার জন্য। আদিত্য একবার নূরের দিকে তাকাচ্ছে আর একবার তার হাতে থাকা চকলেটের দিকে তাকাচ্ছে। বিহান ও বিস্ময় নিয়ে সামনের গ্লাসে তাকিয়ে আদিত্যকেই দেখছে। ও দেখতে চায় আদিত্য কি করে। আদিত্যকে তাকিয়ে থাকতে দেখে নূর বলে উঠল, আরে কি হলো নাও, আমি সবাইকে চকলেট দিই না, যাকে আমার ভালো লাগে তাকেই দিই।
তুমি অনেক লাকি, তাই তুমি আমার চকলেট পাচ্ছ। নাও নাও। কথাগুলো বলতে বলতেই নূর চকলেটটা আদিত্যের শার্টের পকেটে ঢুকিয়ে দিল। তারপর হাত নেড়ে বাই বাই বলল। আদিত্য গাড়ির সিটে হেলান দিয়েই মাত্র চোখটা বন্ধ করেছিল, হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। আদিত্য তাকিয়ে দেখলো ওর চাচি ফোন করেছে। আদিত্যর ভালো করে জানা আছে ওর চাচি কেন ফোন দিচ্ছে, তাই ফোন রিসিভ করে কোনো রকম ভনিতা ছাড়াই বলে উঠল। আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে চাচি, আপনি নিশ্চিন্তে থাকুন। ওকে, রাখছি। কথাটা বলে আদিত্য ফোনটা কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সামনের মিররে তাকিয়ে দেখলো বিহান ওর দিকে কেমন রাগী চোখে তাকিয়ে আছে। বিহানের এই রাগের কারণ আদিত্য ভালো করেই জানে, তাই দুষ্টুমি করে বলে উঠল। কি রে, এইভাবে তাকিয়ে আছিস কেন? মেরে টেরে ফেলবি নাকি? অ্যাক্সিডেন্ট করে আমাকে মেরে ফেলার প্ল্যান করে থাকলে তাহলে বলবো এটা অ্যাবসলিউটলি ফ্লপ আইডিয়া, কারণ এতে আমার থেকে তোরই উপরে যাওয়ার টিকিট আগে কাটবে। বিহান তিরস্কার করে বলল। হা, ভেরি ফানি। মোর হাসি তো থামবারই পারতেছি না। তো আটকাচ্ছিস কেন? হাস না, তোর দাঁতগুলো দেখাতো। আদি, মুই এক্কেরে মস্করের মুডে নেই। তুই গোচ্ছা হরলেও আজ মুই না কই আর থাকবার পারতেছি না। মুই ভাইবা পাই না যার সামনে হকগুলো ঝুঁকা থাকে, হেই তুই ওই গোল্ড ডিগার মহিলার সামনে বারবার ঝুঁকে যাস কেলা? তুই কি বুঝতে পারোস না ওই মহিলা তোর টেহা ছাড়া আর কিছুই বোঝে না? বিহান সবসময় এভাবেই কথা বলে। যদিও আদিত্যের সাহায্যে বিহান লেখাপড়া করেছে, তবু ও এই ভাষা ছাড়তে পারে না। আদিত্য আর কিছু বলে না। দেখ বিহান, আমি সবই বুঝি, তবু সে যেমনই হোক না কেন, সে আমার চাচার স্ত্রী, আর সেই হিসেবে আমার চাচি। আর তুই তো জানিসই, বাবা মা মারা যাওয়ার পরে চাচি আমাকে মানুষ করেছে। সে না থাকলে আমি হয়তো কখনো এ পর্যন্ত পৌঁছাতে পারতাম না। তার উপকারের প্রতিদিন আমি আমার সারা জীবনে চোখাতে পারবো না। রাবির আর আয়াত, ওরা তো আমার ভাই বোন। হইয়া হইলেও আরে বাদ দে না, আমার এত টাকা পয়সা দিয়ে আমি কি করব? ওরা না একটু খরচ করছে, করুক। বিহান আর কিছু বলল না। ও জানে আদিকে বলে কোনো লাভ নেই, ও এমনই। রাত 8:30। আদিত্য মাত্রই বাসায় এসে পৌঁছালো। ভিতরে ঢুকে সোফায় বসে শরীরটা এড়িয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। বাসায় আসলে আদিত্যের মনটা কেন যেন আপনা আপনি বিষণ্ণ হয়ে ওঠে। ও যে এই দুনিয়া শুধুই একা। এই ফাঁকা অট্টালিকাটা ওকে সেটা হাড়ে হাড়ে বুঝিয়ে দেয়। সারাদিন বাইরে বাইরে থাকলেও রাতে যখন বাসায় ফেরে তখন এই একাকিত্ব ওকে কুড়ে কুড়ে খেতে চায়। এই একাকিত্ব যেন ওকে আঙ্গুল দেখিয়ে তিরস্কার করে বলছে, দেখ আদিত্য, এত অর্থ প্রাচুর্য থাকা সত্ত্বেও তুই কত অভাগা। নিজেকে তখন সবচেয়ে অসহায় ব্যক্তি মনে হয়, যার নিজের একান্ত আপন বলতে কেউ নেই। আদিত্যর জীবন সবসময় এমন ছিল না। বাকি সবার মতো ওর জীবনও ছিল হাসি খুশি। বাবার স্নেহ আর মায়ের মমতায় ঘেরা সুখের জীবন ছিল ওর। আদিত্যের বাবা একটা সরকারি চাকরি করত। আদিত্যের পৃথিবী জুড়ে ছিল ওর বাবা মা, কিন্তু হঠাৎ এক কালবৈশাখী ঝড়ে ওর পৃথিবীটা তছনছ হয়ে গেল, কেড়ে নিয়ে গেল আদিত্যের সব কিছু। আদিত্যের যখন 10 বছর বয়স, তখন এক অ্যাক্সিডেন্টে আদিত্যের বাবা মা একসাথে মারা যান। সেদিন থেকেই শেষ হয়ে যায় আদিত্যের সুখের জীবন। আদিত্য পুরো একা হয়ে যায়। আদিত্যকে দেখার মতো কেউ থাকে না। আদিত্যের নানি অনেক আগেই মারা গিয়েছিল। শুধু একটা মামা ছিল, কিন্তু সে আদিত্যর দায়িত্ব নিতে চায়নি। আদিত্যের দাদা দাদিও মারা গিয়েছিল। ওর বাবারা 2 ভাই 1 বোন ছিল। আদিত্যের ফুপুর বিয়ে হয়ে গিয়েছিল, তাই আদিত্যকে নিজের কাছে রাখার জন্য তার শ্বশুরবাড়ির লোক মানত না। শেষমেশ আদিত্যের চাচা ওর সব দায়িত্ব নেয়। আদিত্যকে ওর চাচা নিজের ছেলের মতোই ভালোবাসতো। আদিত্য তার চাচাকে অনেক শ্রদ্ধা করত, কখনো চাচার কথার অবাধ্য হতো না। তবে আদিত্যের চাচি আদিত্যকে মোটেও পছন্দ করতো না। তার মতে আদিত্য শুধু একটা বাড়তি বোঝা ছাড়া আর কিছুই ছিল না। এর জন্য আদিত্যের চাচি ওর সাথে অনেক খারাপ ব্যবহারও করত। তবে আদিত্যের চাচার সামনে সবসময় ভালো সেজে থাকতো। তবে আদিত্য কখনো কোনো অতি উত্তর করতো না, চুপচাপ সব কিছু সহ্য করত। ওর মতে তার চাচা এখানে থাকতে দিয়েছে, খাইয়ে পড়িয়ে লেখাপড়া করাচ্ছে, এই তো অনেক, সেখানে না হয় একটু সহ্য করলাম।
আদিত্য লেখাপড়ায় অনেক ভালো ছিল, তাই এইচএসসি পাস করার পর স্কলারশিপ পেয়ে লন্ডন চলে যায় স্টাডির জন্য। সেখান থেকে স্টাডি শেষ করে এসে বাংলাদেশে নিজের বিজনেস সেট আপ করে। ধীরে ধীরে আদিত্যের বিজনেস বড় হতে থাকে এবং আদিত্যের সফলতা আসমান ছুঁতে থাকে। এখন বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে আদিত্যের ব্রাঞ্চ আছে। আদিত্য এখন সফলতার শীর্ষে। বিজনেস ছাড়াও আদিত্যের একটা মাফিয়া গ্যাং আছে। যদিও সেখানে কোনো অনৈতিক বা অবৈধ কাজ হয় না, বরং যারা অন্যায় অবৈধ কাজ করে তাদের শাস্তি দেওয়াই হলো এই গ্যাংয়ের মূল কাজ। আদিত্য এখন নিজের বাড়ি কিনে এই বাড়িটাতেই থাকে। এত কিছুর পরেও দিন শেষে আদিত্য সেই নিঃস্ব একা। মাঝে মাঝে আদিত্যেরও ইচ্ছে হয় কেউ একজন ওর একান্ত হয়ে থাকুক, যে ওর জন্য অপেক্ষায় থাকবে, ওর জন্য চিন্তা করবে, যে ওর সুখে হাসবে, ওর দুঃখে কাঁদবে। দিন শেষে ক্লান্ত শরীরে বাসায় ফিরে তার মুখের দর্শনে নিজের সব ক্লান্তি দূর হয়ে যাবে, মুখে ভেসে উঠবে খুশির রেখা। আদিত্য জানে ও চাইলেই হাজারো মেয়ে ওর জীবনে আসার জন্য লাইন ধরে যাবে, কিন্তু এরা সবাই শুধু ওর টাকা পয়সার বাহ্যিক সৌন্দর্যের জন্য ওর জীবনে আসতে চায়। যেমন ওর চাচি, এই মহিলা আগে ওকে দেখতেই পারতো না, আর এখন নিজে থেকে অধিকার ফলাতে আসে শুধুমাত্র ওর টাকার জন্য। আদিত্য সবই বোঝে, কিন্তু বুঝেও কিছু বলে না। থাক না, নামের হলো তো আপনজন, কেই বা আছে আমার এই নিশ্চয় জীবনে, একমাত্র বিহান ছাড়া। বিহান ছোটবেলা থেকে আদিত্যের সাথে থাকে। আদিত্যের যখন 12 বছর বয়স তখন বিহানকে পেয়েছিল আদিত্য। বিহানেরও এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই। রাস্তায় রাস্তায় পানি বিক্রি করত। একদিন আদিত্য রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। হঠাৎ ওর দিকে একটা গাড়ি ব্রেক ফেল করে ওর দিকে ছুটে আসতে থাকে। সেই মুহূর্তে বিহান আদিত্যকে হাত ধরে টেনে নিয়ে বাঁচিয়েছিল। সেদিন থেকে আদিত্য বিহানকে নিজের বন্ধু বানিয়ে নেয়। যতটা পারত বিহানকে সব কিছুতে সাহায্য করত। নিজের বিজনেস শুরু হওয়ার পর থেকে বিহানকে নিজের সাথেই রাখে আদিত্য। তবে আদিত্যের বাড়িতে থাকে না, আদিত্যের বাকি স্টাফদের মতো স্টাফ কোয়ার্টারে থাকে। আদিত্য অনেকবার বলেছে ওর সাথে ওর বাসায় থাকতে, কিন্তু বিহানের একটাই কথা, বন্ধু হলেও ও আদিত্যের স্টাফ, তাই ও স্টাফ কোয়ার্টারে থাকবে। তাই আদিত্যরও আর কিছু বলে না, ওর যেভাবে ভালো লাগে সেভাবেই থাকুক। আদিত্যের ভাবনার মাঝে এক সার্ভেন্ট এসে মাথা ঝুঁকিয়ে বলল, আপনার ডিনার রেডি। আদিত্য চোখ খুলে সোজা হয়ে বসে পড়ল। ওকে, উই ক্যান গো নাও। সার্ভেন্টটা আস্তে করে মাথা ঝাঁকিয়ে চলে গেল। আদিত্য একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের বেডরুমে এগোলো। বেডরুমে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের ঘড়ি খুলে গায়ের ব্লেজারটা খুললো। শার্টের বোতাম খুলে শার্টটা খুলতেই নিচে কিছু একটা পড়ার শব্দ হলো। আদিত্য ভ্রু কুঁচকে নিচে তাকিয়ে দেখলো চকলেটের প্যাকেট। নিচু হয়ে চকলেটটা হাতে নিল আদিত্য। চকলেটটা দেখে হঠাৎ নূরের কথা মনে পড়ে গেল। মেয়েটির নিষ্পাপ চেহারা, তার হাসি, তার বাচ্চামো আচরণগুলো মনে পড়তেই আদিত্যের ঠোঁট দুটো আপনা আপনি প্রসারিত হয়ে গেল। মেয়েটা সত্যিই নিষ্পাপ। দুনিয়াদারির কোনো ভাবাবেগ নেই ওর ভেতর, নেই কোনো লোভ লালসা চাওয়া পাওয়া। একদম নূরের আলোর মতোই নিষ্পাপ নূর। আমাকে বলে কিনা হিরো। কথাটা ভেবে আদিত্যের ঠোঁটের কোণে আরও একটু হাসি ফুটে উঠল। আদিত্য চকলেটটা ড্রেসিং টেবিলের উপর রাখতে গেলে আয়নায় চোখ পড়ে যায়। আয়নার দিকে ভালো করে তাকাতেই কিছুক্ষণের জন্য থমকে যায় আদিত্য। নিজের ঠোঁটে ঝুলে থাকা হাসিটা দেখে নিজেই অবাক হয়ে যায়। ও হাসছে, সত্যিই হাসছে, তাও আবার একটা মেয়ের কথা ভেবে। লাইক সিরিয়াসলি? আদিত্য আবারও ভালো করে তাকিয়ে দেখল। এখনও ওর ঠোঁটে হাসির রেখাটা লেগে আছে। আর এটা কোনো দেখানো বা সৌজন্যমূলক হাসি না, এটা মন থেকে আসা সত্যিকারের খুশির হাসি, যেটা শুধু ওর ঠোঁটে না, চোখে মুখেও ছড়িয়ে পড়েছে। আদিত্যর মনে নেই শেষ কবে ও এমন মন থেকে এসেছিল। রাত 12টা। আদিত্য বেডে শুয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ঘুম আসছে না আদিত্যের। সব কিছু টাইম টু টাইম হয়, খাওয়া, কাজ, ঘুমানো সব কিছু টাইম মতো হয়, কিন্তু আজ টাইম পার হয়ে গেছে, তবু ওর চোখে ঘুম নেই। চোখ বন্ধ করলেই বারবার শুধু নূরের হাসি মুখটা ভেসে উঠেছে। কিছুতেই ঘুমাতে পারছে না, কেমন যেন অস্থির অস্থির লাগছে। আদিত্য আর না পেরে উঠে বসে বিহানের নাম্বারে ফোন দিল। বিহান ঘুমে কাদা হয়ে আছে। এদিকে ওর ফোনটা বেজেই যাচ্ছে, ওর কোনো খেয়ালই নেই। ফোন না ধরায় আদিত্য আরও বিরক্ত হয়ে যাচ্ছে। 4 বারের বার বিহান
ফোন ধরে ঘুমু ঘুমু কণ্ঠে বলল, কোন হারামি রে, রাত বিরাতে ফোন দিয়া মোর সাদের ঘুমটা ভাঙা দিছত। মন চাইতেছে ফোনের মধ্যে ঢুকে তোরে পিটাই আহি। আচ্ছা আয় মেরে যা, দেখি তোর কত দম। আদিত্যের কণ্ঠ শুনে বিহান বেকুবের মতো ফোন সামনে এনে ফোনের দিকে তাকিয়ে দেখলো আদিত্য কল করেছে। বিহান একটা ঢোক গেলে ফোন কানে নিয়ে বলল, আদি তুই, তোরে আবার এত রাতে কিসে কামড়াইলো? তোর তো এতক্ষণে ঘুমের পহেলা ডোজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা, তুই কি মোর স্বপ্নে ফোন দিতেছস? শাট আপ ইডিয়েট, কখন থেকে আবল তাবল বলে যাচ্ছিস? আমাকে কিছুতে বলতে দিবে? হা হা কনা মামা কি কবি? আদিত্য একটু গলা কাঁকড়ি দিয়ে বলল। আমার নূরের সব ডিটেলস চাই, সকালের ভেতরে। বিহান ভ্রু কুচকে বলল, এই নূরফুর আবার কেডা মামা? আজ বিকেলে যে মেয়েটির সাথে দেখা হয়েছিল, যাকে আমার গাড়িতে বসেছিলাম, ওই মেয়েটির কথা বলছে। আচ্ছা ওই মায়াটা। তা তুই ওই হাফ মেন্টাল মায়ার ইনফো কি দিয়ে কি করবি? আদিত্য দাঁতে দাঁত চেপে বলল, ওর নাম নূর। বেশি কথা না বলে তোকে যে বললাম তাই কর। সকালের ভেতর সব ডিটেলস আমার চাই, ব্যাস। কথাটা বলে আদিত্য ফোন রেখে দিল। বিহান ব্যঙ্গ করে ভিড় করে বলল, সব ডিটেলস চাই আমার, ব্যাস। আরে হালুয়া নাকি, কইলে হইয়া গেল গা। শালা নিজে তো কইয়াই খালাস, আর মোর সাদের ঘুমটা হারাম করে দিল। সকাল 8টা। আদিত্য ফ্রেশ হয়ে নিচে এসে ব্রেকফাস্ট করার জন্য। তখন বিহান এসে সোফা টি টেবিলের উপর একটা ফাইল ঠাস করে রেখে সোফায় গায়ে এলি দিয়ে বলল, এই ল, এইটুকু সময় খালি ঠিকানায় জোগাবার পারছি, এর বেশি আর হইতো না। বাইটা পরে করবো নে। আদিত্য কিছু না বলে ফাইল হাতে নিয়ে দেখতে লাগলো। তারপর আস্তে করে বলল, হুম, আপাতত এটুকুতে চলবে। এখন চল, ব্রেকফাস্ট করে বের হবো আমরা। বাইর হমু মানে? গাঞ্জা ঘরকের মতো কথা কস কেলা? তুই তো কইয়া খালাস হইয়া আরামে ঘুম দিছত, আর মুই যে শিয়ালের মতো জায়গা জায়গা ইনফো জোগাড় করালাম, এখন আবার তোর লগে যাইবার কস, তাহলে মুই ঘুমামু কখন? আদিত্য ভাবলে সিন ভাবে বলল, 2 মিনিটের ভেতর উঠে ব্রেকফাস্ট শেষ কর, নাহলে কিন্তু না খেয়ে বের হতে হবে। বিহান সোজা হয়ে বসে বলল, কিসটা কি কত মামা? হঠাৎ ওই ম্যাডার লয়ে এত ইন্টারেস্ট দেখাইবার লাগস কেলা? কুসকুস লোচা হে ক্যা? তুই আবার ওই হাফ মেন্টাল মায়ের পিড়িতে ফুল মেন্টাল হয়ে গেলানি? আদিত্য কিছু না বলে ব্রেকফাস্ট করতে লাগলো। বিহান মনে মনে আদিত্যকে শক্তপোক্ত কয়েকটা গালি দিয়ে ব্রেকফাস্ট করতে বসলো। বিহানের দেওয়া ঠিকানা অনুযায়ী আদিত্যরা নূরের বাসার কাছাকাছি চলে এসেছে। আদিত্য নিজেও জানে না ও এখানে কেন এসেছে আর কী বা করতে চায়। শুধু মনে হচ্ছে মেয়েটাকে এক নজর না দেখলেও শান্তি পাবে না, ওর ভেতরের অস্থিরতা দূর হবে না। বিহান নূরের বাসার থেকে কিছুটা দূরে গাড়ি থামিয়ে বলে উঠল, আই তো পড়ছি, এখন কি বাসার ভিতরে যাবি? আদিত্য কি বলবে, ও তো নিজেই জানে না এখন কি করবে। এখানে চলে তো এসেছে, কিন্তু এভাবে একটা অপরিচিত বাসার ভিতর কিভাবে যাবে আর বলবে বা কি? দ্যাট ইজ দ্য উইওয়ার্ড সিচুয়েশন। আদিত্য গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে বারবার আশেপাশে তাকাচ্ছে, নূরকে কোথাও দেখতে পায় কিনা সেই আশায়। মনে মনে ভাবলো, কি দিনে সেগুলো তোর আদি? শেষমেশ কিনা রাস্তার 420 পোলাপনের মতো মেয়েদের স্টক করা শুরু করলে? এটা বাকি ছিল? এই মেয়েটার জন্য না জেনে আর কি কি করতে হবে। হঠাৎ কোথা থেকে আসা হাসির রিনিঝিনি শব্দে ভাবনায় ছেদ পড়ল আদিত্যের। আদিত্য পাশে তাকিয়ে দেখল রাস্তার পাশে একটা ছোট্ট মাঠে কিছু বাচ্চারা খেলাধুলো করছে, সেখান থেকে এই হাসি শোনা যাচ্ছে। আদিত্য আনমনে সেদিকে পা বাড়ালো। মাঠের ভিতরে যেতেই দেখতে পেল কাঙ্ক্ষিত সেই মানুষটিকে, চোখে কাপড় বেঁধে বাচ্চাদের সাথে কানামাছি খেলতেছে। মুহূর্তেই থমকে গেল আদিত্য। তার হাসির রিনিঝিনি শব্দে বুকের বাম পাশে হঠাৎ ঘুমন্ত কোনো কিছু জেগে উঠে লাফাতে শুরু করলো, যেন সে আর বুকের ভিতর থাকতে রাজি নয়। আদিত্য নূরের দিকে তাকিয়ে থাকতে থাকতে খেয়াল করলো কাল রাত থেকে ওর ভিতরে যে অস্থিরতা কাজ করছিল এখন তার আর ছিটে ফোটাও নেই, বরং সেখানে এখন এক রাস প্রশান্তি আর ভালো লাগা কাজ করছে। আদিত্যের ঠোঁট জোড়ায় ভেসে উঠল আবারও সেই ভালো লাগার হাসি। নূর 2 হাত এদিক ওদিক বাড়িয়ে বাচ্চাদের ধরার চেষ্টা করছে। এভাবে হাতড়াতে এক সময় আদিত্যর কাছে চলে এলো নূর। হাত বাড়িয়ে আদিত্যকে কাছে পেয়ে 2 হাতে জড়িয়ে ধরল আদিত্যকে। তারপর প্রফুল্ল কণ্ঠে বলতে লাগলো, ইয়ে, ধরে ফেলেছি। আদিত্য এতক্ষণ ঘোরের ভিতর প্যান্টের পকেটে
দুই হাত ঢুকিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ এভাবে নূরের জড়িয়ে ধরায় আদিত্য পুরো স্তব্ধ হয়ে গেল। শীত দ্বারা দিয়ে বয়ে গেল শীতল বাতাস। মুখ থেকে কোনো কথা বের করতে পারছে না আদিত্য, শুধু ফ্যাল ফ্যাল করে নূরের মুখের দিকে তাকিয়ে আছে। নূর আদিত্যকে ছেড়ে দিয়ে চোখের কাপড় খুলে আদিত্যের দিকে তাকালো। আদিত্যকে দেখে হাসিটা আরও প্রশস্ত হয়ে গেল। ডাগর ডাগর চোখ দুটো বড় বড় করে উৎসাহী কণ্ঠে বলল, আরে হিরো, তুমি এখানে খেলতে এসেছো বুঝি? আদিত্য কি বলবে ভেবে পাচ্ছে না, চুপচাপ শুধু নূরকে দেখে যাচ্ছে। মনে হচ্ছে এই দেখার কোনো শেষ নেই। এতক্ষণে অন্য সব বাচ্চারা ওদের কাছে এসে দাঁড়িয়েছে। তাদের ভিতর একটা বাচ্চা নূরের দিকে তাকিয়ে বলে উঠল, খেলবে মানে বললেই হলো নাকি? তুমি জানো না আমরা বন্ধু ছাড়া অন্য যেন তেন কাউকে খেলতে নিই না, এটা আমাদের গ্রুপের রুল। বাচ্চাটির কথায় আদিত্য ভ্রু কুঁচকে বাচ্চাগুলোর দিকে তাকালো। এইটুকুন পুচকের এমন অ্যাটিটিউড দেখে অবাক না হয়ে পারল না। নূর বাচ্চাটির দিকে তাকিয়ে বলল, আরে মিন্টু, তুই জানিস না উনি না অনেক বড় হিরো, নেই না ওনাকে খেলতে, অনেক মজা হবে। বাচ্চাটি ভাব নিয়ে বলল, তো হিরো হয়েছে তো কি হয়েছে, রুলস আর রুলস। মিম নামের আরেকটি বাচ্চা বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, মিন্টু ঠিকই বলেছে, হিরো হবে উনি নিজের ভাষায়। এখানে সবাই এক, কোনো পার্সোনালিটি চলবে না। আদিত্য এদের কথাবার্তা শুনে মনে মনে একটু হাসলো। তারপর বাচ্চাদের দিকে একটু ঝুঁকে বলল, তাহলে তো এটা অনেক গম্ভীর বিষয়। আচ্ছা, তাহলে একটা কাজ করলে কেমন হয়, আমাকে তোমাদের বন্ধু বানিয়ে নাও, তাহলে তো আর কোনো সমস্যা নেই, তাই না? নূর ও আদিত্যের কথায় সায় দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হিরো, ঠিক বলেছ, আমরা হিরোকে বন্ধু বানিয়ে নিই, তাহলে আর কোনো সমস্যা হবে না। মিন্টু অ্যাটিটিউড নিয়ে বলল, আমাদের বন্ধু হওয়া এত সহজ না, আমাদের বন্ধু হতে হলে অনেক কাঠখড় পড়াতে হয়, সবার দ্বারা সম্ভব না। নূর আদিত্যের দিকে তাকিয়ে ঠোঁট উল্টিয়ে অসহায় ভঙ্গিতে বলল, ওরা না ঠিকই বলেছে, জানো আমারও ওদের বন্ধু হওয়ার জন্য কত মেহনত করতে হয়েছে। পুরো 20 টাকার ললিপপ খাইয়েছি, তারপর ওরা আমাকে বন্ধু বানিয়েছে। ভাবা যায় বলো? তোমার কাছে কি অত টাকা আছে? আদিত্য বেচারা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। বাংলাদেশের শীর্ষ বিজনেসম্যানকে বলছে তার কাছে 20 টাকা আছে নাকি? সত্যি লোকজন শুনলে হার্ট অ্যাটাক করেই মরে যাবে। এদের কথাবার্তায় চরম বিনোদন পাচ্ছে আদিত্য বলে উঠল, আরে এই অথমকে একটা সুযোগ তো দিয়ে দেখো, তোমরা যা চাও তাই খাওয়াবো, ওকে? নূর আদিত্যের সুপারিশ করে বলল, হ্যাঁ হ্যাঁ হিরো, ঠিকই বলেছে। আর হ্যাঁ, তোরা জানিস হিরোর না এত বড় গাড়ি আছে, তোরা চাইলে হিরো আমাদের ওই গাড়িতেও ঘোরাবে, তাই না হিরো? আদিত্যের দিকে তাকিয়ে কথাটি বলল নূর। আদিত্য আলতো করে মাথা ঝাঁকিয়ে সায় জানালো। গাড়িতে ঘুরবার অফার শুনে বাচ্চাদের মনে মনে লাড্ডু ফুটলো। তবুও উপরে উপরে অ্যাটিটিউড দেখিয়ে মিন্টু বলল, ঠিক আছে, এত করে যখন বলছো তখন একটা সুযোগ দেওয়াই যায়, আমরা আবার অনেক দয়ালু। আদিত্য বিনয়ীভাবে বলল, জি জি, আপনাদের মেহেরবানি, তাহলে চলুন। আদিত্যের বলতে দেরি, কিন্তু বাচ্চাদের দৌড়াতে দেরি নেই। সবাই হৈ হৈ করে গাড়ির দিকে দৌড়ালো, সাথে নূরও। আদিত্য মুচকি হেসে ওদের পিছে পিছে গেল। নূরের উৎসাহ দেখে আদিত্যেরও অনেক ভালো লাগছে। বাচ্চাদের বাহানায় হলেও নূরের সাথে কিছুক্ষণ সময় কাটাতে পারবে, এটা ভেবেই আদিত্যের ভালো লাগছে। বিহান গাড়ির সিটে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। রাতে ঘুমাতে পারেনি, তাই আদিত্য যাবার পরও গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ধূপধাপ শব্দে বিহানের ঘুম ভেঙে গেল। বিহান ধরফরিয়ে উঠে পাশে তাকিয়ে দেখলো কয়েকটা বাচ্চা এসে গাড়ির চারিদিকে ঘিরে কাছে থাবড় মারছে। বিহান ভ্রু কুঁচকে ভাবলো, এই 4 আনার পয়সার পার্টি কইতো নাইলো। বিহান দরজা খুলে বেরিয়ে কিছু বলবে তার আগে সবগুলো হুড়মুড় করে গাড়ির ভিতরে ঢুকে পড়ল। বিহান হকচকিয়ে বলতে লাগলো, আবে 4 আনার পার্টি, তোরা সবগুলো গাড়িতে উঠে গেলি কেলা? বাইর হ কইতেছি। আর বিহান, যেতে দে ওদের। পেছন থেকে আদিত্যের কথা শুনে বিহান পিছনে ফিরে প্রশ্নবোধক চাহানি দিয়ে বলল, জাইমার দিব মানে কি কসেল্লা? আর বাইচা পার্টি কারা? আদিত্য বিহানের কাছে এসে বলল, ওরা আমার সাথে, তুই চিন্তা করিস না, ওদের নিয়ে একটু চক্কর দিয়ে আসবো।
বিহান যেন আকাশ থেকে পড়লো। বেচারা পুরো বাকরুদ্ধ হয়ে গেছে আদিত্যের কথায়। আদিত্য আজ পর্যন্ত কোনো স্টাফকে ওর গাড়িতে বসতে দেয়নি। আদিত্যের গাড়িতে কেউ টাচ করলে, গাড়িতে এক ফোঁটা ময়লা হলে আদিত্য রেগে আগুন হয়ে যায়। আর আজকে না কোথাকার একগাদা পোলাপান গাড়িতে ঢুকিয়ে বসে আছে। আদিরে আবার কোনো ভুটে টুটে ধরলো না তো? না, আর ভাবতে পারছে না। মাথাটা কেমন যেন ভনভন করে ঘুরছে বিহানের। বিহানকে এইভাবে অটো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আদিত্য বলে উঠল, কি রে, স্ট্যাচু হয়ে গেলি কেন? চল গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দে। বিহান বেকুবের মতো ঘাড় নাড়িয়ে গাড়িতে উঠে বসলো। সব বাচ্চারা পেছনের সিটে ঠেসে ঠুসে বসে পড়ছে। নূর এসে দেখলো পেছনে আর কোনো জায়গা নেই। নূর ঠোঁট উল্টিয়ে বলল, আমি কোথায় বসবো? তোরা তো সবাই জায়গা দখল করে বসে আছিস। মিম বলে উঠল। দেখো, তুমি সামনে বসো। মিন্টু বলে উঠল। তাহলে হিরো কোথায় বসবে? আদিত্য কাছে এসে বলল। কি হলো, তুমি বসো। কোথায় বসবো? জায়গা নেই। আদিত্য ভিতরে তাকিয়ে দেখলো পেছনে কোনো জায়গা নেই। আদিত্য একটু ভাবতে লাগলো। হঠাৎ মিম বলে উঠল। আদিত্য বলল, কি আইডিয়া? বলছি আপনি আগে সামনের সিটে বসুন। আদিত্য বাচ্চাটির কথা মতো সামনের সিটে বসলো। তারপর মিম আবার বলল, নূর আপু, তুমি এখন হিরের কোলে বসো, তাহলেই হয়ে গেল। বাচ্চাটির কথা শুনে আদিত্য চমকে তাকালো নূরের দিকে। এই সিচুয়েশনে আদিত্যের কি বলা উচিত বুঝতে পারছে না। মানা করে দিবে নাকি একটু স্বার্থপর হয়ে নূরকে এতটা কাছে পাওয়ার সুযোগটা লুফে নেবে। কিন্তু নূরের তো এমন কোনো ভাবাবেগ হলো না। বাচ্চাদের কথায় সায় দিয়ে নূর অনায়াসে আদিত্যের কোলে চড়ে বসলো। নূর কোলে বসতেই আদিত্যের হৃদস্পন্দন যেন হাজারো কিলোমিটার বেগে ছুটতে লাগলো। নূরের শরীরের মিষ্টি ঘ্রাণ আদিত্যের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। আদিত্য চোখ বন্ধ করে ঘ্রাণটা নিজের ভিতর লুফে নিচ্ছে। এদিকে বিহানের চোখের মণি কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। বেচারা বিস্ফোরক চোখে তাকিয়ে আছে আদিত্যর দিকে। না, বিহান আর নিতে পারছে না। ও নিশ্চয়ই এবার জ্ঞান হারাবে। ওর সামনে বসে থাকা এই লোকটা আদিত্য হতেই পারে না, কিছুতেই না। বাচ্চারা অধৈর্য হয়ে উঠল। মিন্টু বলে উঠল, গাড়ি কি চলে নাকি শুধু শো অফের জন্য রেখেছেন? বাচ্চাদের কথায় আদিত্য চোখ খুলে তাকালো। বিহানের দিকে তাকিয়ে দেখলো বিহান হাঁ করে ওদের দিকে তাকিয়ে আছে। আদিত্য গলা কাকারি দিয়ে বলল, ওভাবে হ্যাবলার মতো তাকিয়েছিস কেন? সামনে থেকে গাড়ি স্টার্ট দে। আদিত্যের কথায় বিহান সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। বাচ্চারা সবাই হই হুল্লোড় করতে করতে লাগলো। নুরও সামনে থেকে ওদের হাসাহাসি করছে। আদিত্য শুধু মুগ্ধ নয়নে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের এই নিষ্পাপ মুখের খিলখিল হাসি আদিত্যের বুকের ভিতর সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। আদিত্য বুঝতে পারছে না এই মেয়েটার হাসিতে কি জাদু আছে, যেটা ওর মতো পাথরের গড়া মানুষের ভিতরটাকে গলিয়ে দিচ্ছে। নূর আদিত্যের কোলে বসলো। আদিত্য এখনও নূরকে ধরেনি। মেয়েটা না হয় অবুঝ, তাই বলে ও তো আর মেয়েটার সরলতার সুযোগ নিতে পারে না। গাড়িতে জায়গা থাকলে হয়তো নূরকে কোলেও বসাতো না। কিছুক্ষণ পর একটা রেস্টুরেন্ট দেখে আদিত্য গাড়ি থামাতে বলল। তারপর নূর আর বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে একটা টেবিলে বসে বাচ্চাদের বলল, তোমরা যে যা খেতে চাও অর্ডার করে দাও। বাচ্চাদের আর পাইকে ওরা ইচ্ছে মতো নিজেদের পছন্দের খাবার অর্ডার করতে লাগলো। নূর আদিত্যের পাশেই বসে আছে। আদিত্য নূরের দিকে তাকিয়ে বলল, নূর, তোমার কি পছন্দ? কি খাবে তুমি বলো। নূর প্রফুল্ল কণ্ঠে বলল, আমার রসমালাই পছন্দ, আমি রসমালাই খাবো। আদিত্য ওয়েটারকে রসমালাই আনতে বললে ওয়েটার জানান তাদের এখানে রসমালাই নেই। আদিত্য ওয়েটারের হাতে 2000 টাকার নোট দিয়ে বলল, তোমার হাতে 10 মিনিট সময় আছে, যেখান থেকে পারো রসমালাই নিয়ে আসো। আমার এখানে রসমালাই চাই, বুঝতে পেরেছো? ওয়েটার মাথা ঝাঁকিয়ে বলল, জি স্যার, এক্ষুনি আনছি। খাবার চলে এলে বাচ্চারা খাবারে হামলে পড়ল। কিছুক্ষণ পর ওয়েটার এসে নূরের রসমালাই দিয়ে গেল। নূরের চোখ দুটো খুশিতে চকচক করে উঠল। সেটা দেখে আদিত্য মুচকিয়ে হাসলো। নিজের জন্য একটা ব্ল্যাক কফি অর্ডার করলো আদিত্য। কফি মুখে দিতে হঠাৎ কান্নার শব্দ এলো। আদিত্য পাশে তাকিয়ে দেখলো নূর ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো নাক টেনে কাঁদছে। থুনটুনির নিচে আর জামার উপর রসমালাই লেগে আছে। আদিত্য চমকে উঠে বলল, এই নূর, কি হয়েছে? কাঁদছো কেন? বলো আমাকে। নূর নাক টেনে টেনে বলল,
আমি খেতে পারছি না। মিন্টু বলে উঠল। আরে হিরো, নুরাপু নিজের হাতে খেতে পারে না, ওকে সবসময় ওর মা খাইয়ে দেয়। দেখো কেমন সারা গায়ে মাখিয়ে নিয়েছে। আদিত্য কতক্ষণ মায়াভরা চোখে তাকিয়ে রইল নূরের দিকে, তারপর একটা টিস্যু দিয়ে নূরের থুতনিতে লেগে থাকা রসটুকু মুছে দিয়ে বলল। তুমি চাইলে আমি তোমাকে খাইয়ে দিতে পারি। আমি খাইয়ে দিব তোমায়? নূর ঘাড় কাত করে শিশুসুলভভাবে বলল। আচ্ছা। আদিত্য একটা চামচে করে রসমালাই নিয়ে নূরের মুখের কাছে ধরল। নূর হাসি মুখে খাওয়া শুরু করলো। আদিত্য জীবন এই প্রথম কাউকে খাইয়ে দিচ্ছে। আদিত্য পুরোটা সময় নূরের দিকে এক মনে তাকিয়ে থেকে ওকে খাওয়াতে লাগলো। আদিত্যের চোখে মুখে এক অন্যরকম খুশির ঝলক উঠল। আদিত্য জীবনে কত সফলতা দেখেছে, কিন্তু এভাবে এমন খুশিও কখনো পায়নি। আজ এই মেয়েটার মাঝে যেন এক অদ্ভুত খুশি খুঁজে পাচ্ছে, যেটা ওর আগে কখনো কোনো কিছুতেই পায়নি আদিত্য। খাওয়া দাওয়া শেষে আদিত্য বলে উঠল। তাহলে কি এখন আমাকে তোমাদের বন্ধু করা যায়? মিন্টু বলে উঠল। আরে বন্ধু মানে শুধু বন্ধু না, আজ থেকে আপনি আমাদের কলিজার বন্ধু, একদম হার্ট টু হার্ট ফ্রেন্ড। নূরও বলল। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে আমরা বন্ধু। আদিত্য নূরের দিকে তাকিয়ে মুচকি হাসলো। একটু পর সবাইকে নিয়ে আবার আগের জায়গায় আসলো ওরা। আসার সময়ও নূর আদিত্যের কোলেই বসলো। গাড়ি থামলে সবাই যার যার মতো নেমে মাঠের ভিতর চলে গেল। তখনই ওখানে নূরকে নামার জন্য ওখানে নীলা এলো। আদিত্যকে দেখে একটু অবাক হয়ে বলল। আরে ভাইয়া, আপনি এখানে? নূর ততক্ষণে বাচ্চাদের সাথে খেলতে শুরু করে দিয়েছে। আদিত্য কিছুটা দূরে ছিল। হঠাৎ নীলার কথায় আদিত্য অপ্রস্তুত হয়ে গেল। গলা খাকারি দিয়ে ইতস্ততভাবে বলল। আসলে আমি এদিকে একটা কাজে এসেছিলাম, হঠাৎ নূরকে এখানে দেখতে পেলাম, তাই দেখা করতে আসলাম আর কি। ও আচ্ছা, তো আমাদের বাসায় আসুন না, বাবা মা আপনার সাথে দেখা করে অনেক খুশি হবেন। সেদিন আপুকে বাঁচিয়েছিলেন, সেটা জেনে বাবা মা অনেক কৃতজ্ঞ হয়েছে। না না, আজ না, অন্য এক সময় যাব, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তবে আসবেন কিন্তু। আদিত্য সৌজন্যমূলক হাসি দিল। নীলা চলে যেতে নিলে আদিত্য কিছু একটা ভেবে নীলাকে ডাক দিয়ে বলল। আচ্ছা শোনো। নীলা ঘুরে তাকিয়ে বলল। জি বলুন। আসলে কিছু মনে না করলে একটা কথা জানার ছিল। জি ভাইয়া, বলুন না। আসলে আমি জানতে চাইছিলাম, নূর কি সবসময় থেকে এমন? আমি টু সে ইটস ওকে ভাইয়া, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। আসলে আপু সবসময় এমন ছিল না, বাকি সবার মতো আপুও নর্মাল মেয়ে ছিল। পড়ালেখায় অনেক ভালো আর বুদ্ধিমতী ছিল, কিন্তু 5 মাস পূর্বে আপুর একটা রোড অ্যাক্সিডেন্ট হয়। তখন থেকেই আপু এমন হয়ে যায়। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। আপুর সেদিন এইচএসসির রেজাল্ট বের হয়েছিল, জিপিএ 5 পেয়েছিল আপু। অনেক খুশি ছিল সেদিনও, আর সেই খুশি সেলিব্রেট করার জন্য বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছিল আপু। কিন্তু রাস্তায় আপুর সিএনজিতে যাচ্ছিল, সেটার অ্যাক্সিডেন্ট হয়। মাথায় অনেক আঘাত পেয়েছিল আপু, যার কারণে আপুর মানসিক ভারসাম্য হারিয়ে যায়। আপু একটা 5-6 বছরের বাচ্চাদের মতো হয়ে যায়। আমরা আপুকে অনেক ডক্টর দেখিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো ইমপ্রুভমেন্ট দেখা যায়নি। সবকিছু শুনে আদিত্য বাকরুদ্ধ হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে একবার নূরের হাসি মুখটা দেখে। কি সুন্দর হেসে হেসে বাচ্চাদের সঙ্গে খেলা করছে। কে বলবে এই মেয়েটার উপর দিয়ে এত বড় ঝড় বয়ে গেছে। আদিত্য নীলার দিকে তাকিয়ে বলল। আমি এখন আসি তাহলে, তুমি নূরকে বলে দিও আমি চলে যাচ্ছি। নীলা মাথা ঝাঁকিয়ে নূরের কাছে গেল। আদিত্য গাড়ির কাছে আসতে পিছন থেকে নূর এসে বলল। আরে হিরো, তুমি চলে যাচ্ছ? আদিত্য নূরের দিকে ফিরে মুচকে এসে বলল। হ্যাঁ চলে যাচ্ছে। আবার আসবি তো? হ্যাঁ, এখন তো মনে হচ্ছে আসতেই হবে। আদিত্য প্যান্টের পকেটে হাত রেখে একটা ক্যাডবেরি চকলেট বের করে নূরের দিকে এগিয়ে দিয়ে বলল। এটা তোমার জন্য। চকলেট দেখে নূর খুশি হয়ে চকলেটটা হাতে নিয়ে নিল। বলল। হিরো, তুমি সত্যিই অনেক ভালো। কথাটা বলে আচমকা নূর আদিত্যের গালে একটা চুমু দিয়ে দিল।
চুমু খেয়ে হাত নেড়ে টাটা বলে ওখান থেকে চলে গেল। আর আদিত্য ওখানেই জমে গেল। আচমকা নূরের এহেন কাজে আদিত্য পুরো মূর্তি হয়ে গেল, নাড়াচাড়া ভুলে গেল, মনে হচ্ছে ও অন্য কোনো জগতে চলে গেছে। রাত 12টা। আদিত্য মাথার নিচে হাত বাজ করে রেখে চিত হয়ে শুয়ে আছে, চোখের নজর উপরের দিকে, চোখে ঘুমের লেশমাত্র নেই। বারবার চোখের সামনে শুধু নূরের সাথে কাটানো ভালো মুহূর্তগুলোই ভাসছে। সবশেষে নূরের দেওয়া সেই পরশটা, যে সেটা ভাবতে ভাবতে আদিত্যের হাতটা আপনা আপনি ওর গালে চলে গেল, ঠোঁট জোড়ায় ছেড়ে গেল সেই অদ্ভুত ভালো লাগার হাসিতে। আজকের দিনটা আদিত্যের কাছে অনেক স্পেশাল ছিল, কিছু ভালো লাগা আর খুশিতে ভরা, যেই খুশিটা আদিত্য সবসময় খুঁজেছে। আদিত্যর অবচেতন মন হঠাৎই উপলব্ধি করলো যে এই মেয়েটাকে তার চাই, খুব করে চাই। এই মেয়েটাই ওরা হারানো খুশির ঠিকানা। নূরকে ছাড়া এক মুহূর্ত আর থাকতে চায় না। আদিত্য মনে মনে কিছু একটা ভেবে রহস্যময় হাসি দিল। নূরের বাসার সামনে এসে গাড়ি থামিয়ে বিহান আদিত্যের দিকে তাকিয়ে পড়ল। কিরে, সকাল সকাল এখানে আসলি কেলা? আদিত্য গাড়ি থেকে নামতে নামতে পড়ল। নেমে আগে বাসের ভেতরে গেলে সব বুঝতে পারবে। বিহান আর কিছু না বলে গাড়ি লক করে আদিত্যের পিছু পিছু গেল। আদিত্য নূরের বাসার সামনে এসে কলিং বেল বাজালো। একটু পরে নীলা এসে দরজা খুলে দিল। আদিত্যকে দেখে নীলা হাসি মুখে বলে উঠল, আরে ভাইয়া, আপনি আসুন না ভিতরে। আদিত্য মুচকি হেসে ভিতরে ঢুকলো। নীলা আদিত্যকে নিয়ে গিয়ে সোফায় বসতে বলল। আদিত্য আর বিহান সোফায় বসলো। নীলা ওর বাবা মাকে ডেকে আদিত্যের সাথে পরিচয় করিয়ে দিল। নূরের বাবা মা আদিত্যকে দেখে অনেক খুশি হলেন। মেয়েকে বাঁচানোর জন্য তারা আদিত্যকে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। একটু পরে নূর ওখানে দৌড়ে আসলো। আদিত্যকে দেখে উৎসাহ নিয়ে বলল, আরে হিরো, তুমি আবার আমার সাথে খেলতে এসেছো বুঝি? চলো চলো, আমরা খেলতে চাই। কথাটা বলে নূর আদিত্যের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আদিত্য নূরকে থামিয়ে দিয়ে বলল, তোমার সাথে অবশ্যই খেলবো, তবে একটু পরে। এখন তোমার বাবা মার সাথে আমি একটু কথা বলবো। তুমি ততক্ষণ নিজের রুমে গিয়ে খেলো, ঠিক আছে? নূর ঘাড় কাত করে বলল, আচ্ছা। কথাটা বলেই নূর আবার নিজের রুমে চলে গেল। একটু পরে আদিত্যের গলা ছেড়ে শফিক সাহেব এবং তার স্ত্রী নাজমা বেগমের উদ্দেশ্যে বলল। আপনাদের সাথে আমার কিছু জরুরি কথা ছিল। শফিক সাহেব মাথা ঝাঁকিয়ে বললেন। হ্যাঁ বলো, কি বলবে? আদিত্য একটু নড়ে চড়ে বসে বলল, দেখুন, আমি ঘুরে ফিরে কথা বলতে পারি না, তাই সরাসরি বলছি। আমি জানি এসব বিষয়ে মুরব্বীরাই কথা বলে থাকেন, কিন্তু আমার তেমন কেউ নেই। এক চাচা আছেন, তবে উনি বর্তমানে তার ফ্যামিলির সাথে লন্ডনে ঘুরতে গেছেন, তাই আমার কথা আমি নিজেই বলছি। তারপর কিছুক্ষণ থেমে আবার বলল, আসলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আদিত্যের কথায় নূরের বাবা মা অবাক হয়ে একজন আরেকজনের মুখ চাওয়াচাই করতে লাগলো। শফিক সাহেব নিজেকে একটু সামলে নিয়ে বলল, কিন্তু বাবা, নীলা তো এখনো ছোট, 17 বছর বয়স, মাত্র কলেজে ভর্তি হয়েছে। এই বয়সে কিভাবে ওর বিয়ে দেব? আদিত্য থতমত খেয়ে বলল, আপনি বোধহয় ভুল বলছেন, আমি নীলার কথা বলিনি, আমি নূরকে বিয়ে করতে চাই। দ্য গ্রেট সাদমান সাহরিয়ার আদিত্যের মুখের এমন প্রস্তাবে সব মেয়ের বাবাই নিজেকে ধন্য মনে করে খুশিতে ডগমগ হয়ে উঠবে, কিন্তু শফিক সাহেবের চেহারায় অবাক আর আশ্চর্য ছাড়া কিছুই পাওয়া যাচ্ছে না। শফিক সাহেবের পরিবারও চরম অবাক এমন প্রস্তাবে। অন্যদিকে আদিত্যের পাশে বসে থাকা বিহান মাত্রই পানির গ্লাস মুখে নিয়েছিল। হঠাৎ আদিত্যের এমন কথা শুনে তার গলায় পানি আটকে গিয়ে বিষম খেতে লাগে। শফিক সাহেবের সামনে সোফায় বসে থাকা আদিত্যের দিকে কিছুক্ষণ বিস্ময় নিয়ে তাকিয়ে থেকে বলে উঠল, তুমি কি আমার সাথে মজা করছো? আদিত্য স্বাভাবিকভাবেই বলে উঠল, আমি কোনো স্ট্যান্ড আপ কমেডিয়ান না যেখানে আপনার সাথে মজা করতে আসবো। আমি মোটেও মজা করছি না, আই এম সিরিয়াস। কিন্তু এটা কিভাবে সম্ভব? দেখো, তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো, তার জন্য আমরা সবাই তোমার কাছে সারা জীবন ঋণী। তাই বলে বিয়ে, এটা কি করে সম্ভব? তুমি কি নূরের অবস্থাটা জানো না? আমি সবই জানি, নূর যেমনই হোক আমি সবটা জেনে ওকে বিয়ে করতে চাই। শফিক সাহেব এবার একটু নড়ে চড়ে বসলেন। আদিত্য যে এই বিষয়ে সত্যি সিরিয়াস সেটা সে বুঝতে পারছেন।
তিনি গম্ভীর কণ্ঠে বললেন, কিন্তু কেন? দুনিয়াতে এত মেয়ে থাকতে আমার মেয়ে নুরি কেন? নূরের মতো অ্যাবনর্মাল মেয়েকে তুমি কেন বিয়ে করতে চাও? এতে তোমার কি লাভ? আদিত্য স্মিথ হেসে বলল, দেখুন, আমি নিজের ব্যাপারে কখনো কাউকে কোনো এক্সপ্লেনেশন দিই না, কিন্তু আপনাকে বলছি কারণ আপনি একজন বাবা, তাই আপনার জানার অধিকার আছে। লাভের কথা বলছিলেন না? আসলে নূরকে আমার জীবনে পাওয়ার লাভটা আপনাকে ভাষার কোনো শব্দ দিয়ে বোঝাতে পারবো না। হ্যাঁ, আমি চাইলেই 1000টা মেয়ে আমাকে বিয়ে করার জন্য এক পায়ে রাজি হয়ে যাবে, তবে আমার জীবনে যে খুশিটা আমি খুঁজছিলাম সেটা আমি শুধু নূরের মাঝে পেয়েছি, আর এই খুশিটা আমি হারাতে চাই না, কিছুতেই না। আদিত্য সামনে টি টেবিলের উপর একটা ফাইল রেখে বলল, আমার ব্যাপারে সব ডিটেলস এই ফাইলে আছে, তবু আপনি চাইলে আমার অফিস, বাসা কিংবা যে কোনো জায়গায় আমার ব্যাপারে আপনাদের নিজেদের মতো সব খোঁজ খবর নিতে পারেন। আশা করি এরপর আপনাদের আর কোনো ডাউট থাকবে না। দেখুন, আমি চাইলে যে কোনো সময় নূরকে উঠিয়ে নিয়ে যেতে পারি, আর আপনারা হয়তো জানেন আপনাকে আটকানোর ক্ষমতা কারোর মাঝে নেই, কিন্তু আমি সেটা চাচ্ছি না। আমি চাই আপনি স্বইচ্ছায় নূরকে আমার হাতে তুলে দেন। আমি আপনাকে কথা দিচ্ছি, নিজের সবটুকু দিয়ে নূরকে আগলে রাখবো, কখনো কোনো কষ্ট ছুঁতে পারবো না। ওকে? এতক্ষণ ধরে আদিত্যের কথা শুনে শফিক সাহেব আর তার স্ত্রী মুখ চাওয়াচাই করছেন। তাদের এখন কি বলা উচিত বুঝতে পারছেন না। শফিক সাহেব একটু গলা ঝেড়ে বললেন, সবটা তো বুঝলাম, কিন্তু তুমি তো নূরের অবস্থার কথা জানোই, আর ও কোনোদিন ঠিক হবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। তুমি কি পারবে ওকে সামলাতে? সারা জীবন এমন একটা মানসিক ভারসাম্য হারানো মেয়ের সাথে কাটাতে পারবে? দেখো, তুমি ভালো করে ভেবেচিন্তে দেখো, এই সারা জীবনের ব্যাপার। তুমি নূরকে নিয়ে কোনো সাধারণ স্বামী স্ত্রীর মতো জীবন যাপন করতে পারবে না। এমনও হতে পারে তোমার এখন আবেগের বশে নূরকে ভালো লাগছে, কিন্তু সময়ের সাথে নূরের উপর তুমি বিরক্ত হয়ে উঠবে। মানুষের ভিতর ওকে নিয়ে লজ্জায় পড়তে হবে। নূরের উপর তিক্ত হয়ে ওকে আর তোমার জীবনে রাখতে চাইবে না। তখন আমার মেয়েটার কি হবে? আদিত্য বলে উঠল, আমি বুঝতে পারছি, বাবা হিসেবে আপনার চিন্তা করা যায়। আমি এখন যতই বলো না কেন, আমি কখনো এমন করবো না। তবু আমার মুখের কথা আপনি হয়তো স্যাটিসফাইড হবেন না। আপনি চাইলে আমি এক্ষুনি আমার সব কিছু নূরের নামে লিখে দিয়ে আপনার এই ভয়টা দূর করতে পারি, কিন্তু এতে করে নূরের জীবন হুমকিতে পড়ে যাবে, কারণ সম্পত্তি পাওয়ার লোভে তখন আমার শত্রুরা নূরের জানের দুশ্মন হয়ে যাবে। এখন আপনি বলুন কি করবেন? আদিত্যর কথাগুলো শুনে নূরের মা নাজমা বেগম মনে মনে অনেক খুশি হলেন। তার আর বুঝতে বাকি রইল না যে এই ছেলেটা তার মেয়েকে অনেক ভালোবেসে ফেলেছে। নীলাও ভীষণ খুশি। শফিক সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, আমার ভাবার জন্য কিছু সময় দরকার। আমি ভেবেচিন্তে কাল তোমাকে আমার সিদ্ধান্ত জানাবো। আদিত্য বলে উঠল। ঠিক আছে, আমি কাল আবার আসবো, এখন আসি তাহলে। শফিক সাহেব মাথা ঝাঁকিয়ে সায় জানালো। আদিত্যের যাওয়ার আগে নূরকে একটু দেখার চেষ্টা হচ্ছে, কিন্তু নূরের বাবার সামনে এই কথা বলতে ইতস্তত বোধ করছে আদিত্য। অগত্যা আদিত্য চলে যাওয়ার জন্য উদ্যত হলো। দু কদম যে আবার পিছনে ফিরে শফিক সাহেবের দিকে বললেন, যাওয়ার আগে একটা কথা বলতে চাই। আমি চাই আপনি স্বইচ্ছায় নূরকে আমার হাতে তুলে দিন, তবে আপনি না চাইলে যে আমি নূরকে বিয়ে করব না, এতটা নীতিবান লোক আমি না। আশা করে বুঝতে পেরেছেন। কথাটা বলে মনে চোখে সানগ্লাস পরে বেরিয়ে গেল। পিছন থেকে শফিক সাহেব হতভম্ব হয়ে গেল। ছেলেটা কি তাকে হুমকি দিয়ে গেল? আদিত্য যাওয়ার পর নূরের মা নাজমা বেগম শফিক সাহেবের উদ্দেশ্যে বললেন, শোনো, আমার মনে হয় ছেলেটা সত্যি আমাদের মেয়েটাকে ভালোবাসে। ছেলেটার চোখে সেটা দেখা যায়। আমি তো নূরের বিয়ে শাদির আশা ছেড়েই দিয়েছিলাম। আমার এমন অসুস্থ মেয়েটাকে কেই বা তার ঘরের বউ করবে? কিন্তু দেখো, আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন, আমার মেয়েটার জন্য এত সুন্দর ছেলে এনে দিয়েছেন। নীলাও তার মায়ের সাথে সায় দিয়ে বলল, হ্যাঁ মা, একদম ঠিক বলেছ। আপুর প্রতি ভাইয়ার টান আমি দেখেছি। আপুকে ভাইয়া অনেক ভালোবাসে। এদের কথা শুনে শফিক সাহেব একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আমারও তাই মনে হচ্ছে। তবুও আমি আর একটু ভাবতে চাই। এত তাড়াতাড়ি কোনো ফয়সালা নেওয়া ঠিক হবে না। ওদের কথাবার্তার মাঝে নূর ওখানে আসলো। আশেপাশে তাকিয়ে আদিত্যকে না দেখে বলল, হিরো কোথায়? নীলা বলল, আপু, ভাইয়া তো একটু আগেই চলে গেছে।
নূর মুখ ফুলিয়ে অভিমানী সুরে বলে উঠল, চলে গেছে? কেন চলে গেল? হিরো তো আমার সাথে খেলবে বলেছিল, তাহলে আমাকে না বলে কেন চলে গেল? শফিক সাহেব নূরকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে নরম সুরে বলল, আদিত্য, মানে তোমার হিরোকে কি তোমার ভালো লাগে? নূর ঠোঁটে হাসি ফুটিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, হ্যাঁ, এতগুলা ভাল লাগে। জানো বাবা, হিরো আমার বন্ধু হয়ে গেছে, আমাকেও চকলেট দেয়, কিন্তু আজকে পচা হয়ে গেছে। আমার সাথে খেলা না করে চলে গেল। তোমরা হিরোকে যেতে দিলে কেন? শফিক সাহেব মুচকি হেসে বললেন, হিরো যদি তোমার সাথে সব সময় থাকে তাহলে কেমন হবে? নূর উৎসাহী কণ্ঠে বলল, সত্যি? ইয়ে, তাহলে তো অনেক মজা হবে। কিন্তু হিরো সবসময় কিভাবে থাকবে? হিরো তোমাকে তার সাথে নিয়ে যেতে চায়। তোমার পুতুল খেলায় যেমন বর বউ থাকে, তেমনি হিরো তোমার বর হবে আর তুমি হবে বউ। হিরো তোমাকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যাবে, তখন তুমি সবসময় হিরোর সাথে থাকবে। যাবে তুমি হিরোর সাথে? সত্যি আমি বউ হব আর হিরো বর? আমরা বর বউ খেলবো। কত মজা হবে, কত মজা হবে। হাতি তালে দিতে দিতে বলতে লাগলো নূর। শফিক সাহেব স্মিত হাসলেন। মেয়েটা কি কখনো স্বাভাবিক হতে পারবে? ওর বিয়েটাও ও খেলা ভাবছে। গাড়িতে বসে বাইরে তাকিয়ে আছে আদিত্য। মনে মনে একটু চিন্তা হচ্ছে, নূরের বাবা যদি বিয়েতে রাজি না হন, নূরকে যে তার চাই চাই, নূর ছাড়া যে আর চলবে না। যদিও নূরের বাবা রাজি না হলেও আদিত্য নূরকে তার জীবনে এনেই ছাড়বে, কিন্তু আগেই সে এটা করতে চাচ্ছে না। আদিত্যেরও তো বাবা মা নেই, তাই সে নূরকে তার বাবা মার আশীর্বাদ থেকে বঞ্চিত করতে চায় না। আদিত্য একটা দীর্ঘশ্বাস ছেড়ে পাশে তাকিয়ে দেখলো বিহান মুখ গোমরা করে গাড়ি চালাচ্ছে। আদিত্য বাঁকা হেসে বলল, কি রে, আমার বিয়ের কথা শুনে তুই নতুন বউয়ের মতো মুখে লাট্টু জমে বসে আছিস কেন? বিহান অভিমানী সুরে বলল, লাড্ডু হুন্দাই আর ফুটবল হুন্দাই, হাতে তোর কি বে? আমি কি তোর কিছু লাগিনি? আমি তো খালি তোর কামের লোক, আর তুই আমার মালিক। আরে শুধু শুধু সেন্টি গাচ্ছিস কেন? হ, এখন তো এটাই কবি। হালা হারামি, তলে তলে বিয়া কইরা বাসরের প্ল্যান কইরা ফেলাইতোস, অথচ এই আমারে তোর এই ল্যাংটা কালে দোস্তরে একবার জানানোর প্রয়োজনও মনে করলি না। লোকে হাসাই কয়, মায়া মানুষ পাইলে আর কোনো হুঁশ থাকে না। আদিত্য একটু হেসে বলল, হয়েছে, আর ড্রামা করতে হবে না। আসলে সত্যি বলতে আমি নিজেও ভাবিনি যে এভাবে হুট করে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলবো। জানিস, ওকে প্রথম দিন দেখার পর আমার কেমন অস্থির লাগছিল। সারা রাত অস্থিরতা ঘুমোতে পারিনি, কিন্তু কাল যখন ওকে দেখলাম আমার সব অস্থিরতা দূর হয়ে গেল। ওর নিষ্পাপ হাসিটা দেখে মনের ভেতর এক অদ্ভুত খুশি উদ্ভাবন হলো। জানিস, কালকে দিনটার মতো খুশি আমি এর আগে কখনো পাইনি। শুধু কিছু সময়ের জন্য নূরকে পেয়ে যদি আমি এতটা খুশি হতে পারি, তাহলে ভাব, যখন সারা জীবন নূর আমার কাছে আমার সাথে থাকবে, তখন আমি কতটা খুশিতে থাকবো। তাই তো আর দেরি না করে নূরকে আমার জীবন আনার ব্যবস্থা করলাম। তোকে বলিনি, কারণ তোকে সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম। তুই ছাড়া আর কেই বা আছে বল? ওইসে আর ইমোশনাল ছুরি চালাইতে হইব না। বিহান এবার একটু সিরিয়াস ভঙ্গিতে বলল, তো আদি, তুই কি শিওর ওই ব্যাপারে? না মানে কইতেছিলাম যে নূরের মতো মায়ারে বিয়ে কইরা। বিহানের কথা শেষ হওয়ার আগেই আদিত্য বলে উঠল, আমি জানি তুই কি বলতে চাচ্ছিস। নূর আর সবার মতো না, সবার থেকে আলাদা, স্পেশাল একটা মেয়ে। আর এই জন্যে ওকে আমার ভালো লাগে। ও অন্য সব মেয়েদের মতো কৃত্রিম না। নূর হলো নিষ্পাপ এক প্রকৃতির রূপ। আমি জানি তুই আমার জন্য চিন্তা করে এসব বলছিস, তাও তুই চিন্তা করিস না। এই মেয়েটাই তোর বন্ধুর শোকের ঠিকানা বিহান। বিহান মুচকি হেসে বলল, তাহলে তো হয়ে গেল মামা। তুই খুশি তো আমিও খুশি, শেষমেশ আমিও গাইবার পারু। আজ মেরে ইয়ার কি শাদি হ্যায়, আজ মেরে ইয়ার কি শাদি হ্যায়। আদিত্য হালকা হাসলো। শফিক সাহেবের সামনে সোফায় বসে আছে আদিত্য। কাল সারা রাত চিন্তায় ঘুমাতে পারেনি আদিত্য। সকাল হতেই বিহানকে নিয়ে চলে এসেছে নূরের বাসায়। বর্তমানে বসার ঘরে নূরের পরিবারের সামনে বসে আছে আদিত্য শফিক সাহেবের সিদ্ধান্ত জানার জন্য। শফিক সাহেব এবার গড়া ঝেড়ে বললেন, আমি তোমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছি, তোমার ফাইল অনুযায়ী সবই ঠিক আছে, তবে আমি এই বিয়ে দিতে পারবো না। আদিত্যের বুকের ভিতর ধক করে উঠল। আদিত্য চমকে উঠে বলল, কিন্তু কেন? সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমার মেয়ে তোমার উপর রেগে আছে, কারণ তুমি তার সাথে কাল দেখা না করেই চলে গেছো।
মেয়ের রাগ না ভাঙালে কিভাবে বিয়ে দেব বলো? শফিক সাহেবের কথায় আদিত্য এবার থতমত খেয়ে গেল। হঠাৎ করে নূরের বাবা হেসে উঠল। আদিত্যের বুঝতে একটু সময় লাগলো। যখন বুঝতে পারলো শফিক সাহেব মজা করছে, তখন বুক ভরে একটা স্বস্তির নিঃশ্বাস নিল আদিত্য। তার মানে শফিক সাহেব বিয়েতে রাজি আছেন? আদিত্য নিজেকে একটু সামলে নিয়ে মুচকি হেসে বলল, চিন্তা করবেন না, আমি ওর রাগ ভাঙিয়ে দেব। কোথায় ও? নীলা বলে উঠল, আপু নিজের রুমেই আছে, আসুন আমি নিয়ে যাচ্ছি আপনাকে। আদিত্য উঠে দাঁড়িয়ে নীলার সাথে গেল। নূরের রুমের দরজায় এসে নীলা বলল, আপু ভিতরেই আছে, আপনি যেয়ে কথা বলুন। কথাটা বলেই নীলা আদিত্যকে রেখে চলে গেল। আদিত্য দরজাটা আস্তে করে খুলে পা টিপে ভিতরে ঢুকলো। নূর বেডের উপর বসে টেডি বিয়ার নিয়ে খেলা করছে। হঠাৎ আদিত্যকে আসতে দেখে নূর টেডি বিয়ার কোলে নিয়ে বেডের উল্টো দিকে মুখ ফুলিয়ে বসে রইল। আদিত্য সেটা দেখে অন্যদিকে মাথা ঘুরিয়ে হালকা হাসলো। তারপর আস্তে করে নূরের পাশে গিয়ে বসলো। নূর আরেকদিকে মুখ ফিরিয়ে নিল। আদিত্য বলে উঠল, হ্যালো বন্ধুরা, আশা করি গল্পটা আপনাদের ভালোই লাগবে। তবে আপনাদের কাছ থেকে সেরকম রেসপন্স পাচ্ছি না। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকছেন না। আর আপনারা জানাবেন কী ধরনের গল্প আপনারা পছন্দ করেন। ধন্যবাদ সবাইকে।